প্রিয় ছাত্রছাত্রী, তোমরা বাড়িতে সবাই খুব ভালো আছো আশা করছি। তবে বাড়িতেই থাকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আমরা নিয়মিত যে ক্লাসগুলো করছি সেই ক্লাসগুলো তোমরা খুব ভালো করো। যে কাজগুলো বাড়িতে দেওয়া হচ্ছে সেই কাজগুলো একটু যত্ন সহকারে করো। তারপর যখন স্কুল খুলবে সেই কাজগুলো আমরা একটু দেখে নেব। দেখো, আজকে ক্লাস 7-এ বাংলা বিষয়ে আলোচনা করব। এই বাংলা বিষয়ে আলোচনার বিষয়টাও আজকে খুব মজাদার বিষয়। দেখো, বর্তমান পৃথিবীটার আবহাওয়া নিয়ে খামখেয়ালিপনা শুরু হয়েছে। কয়েকদিন থেকেই দেখো না কেমন ভাবে বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে যেন অকাল বর্ষা নেমেছে। আচ্ছা বলো তো, এই বৃষ্টির উৎস কি? মেঘ। হ্যাঁ, মেঘ থেকে বৃষ্টিপাত হয়। তোমাদের সপ্তম শ্রেণীতে এই মেঘকে নিয়ে অসম্ভব এক কল্পবিজ্ঞান রচনা রয়েছে। তোমরা হয়তো সিলেবাসে দেখেছো, সেই রচনাটার নাম হচ্ছে মেঘচোর। লেখক সুনীল গঙ্গোপাধ্যায়। তাহলে এই সুনীল গঙ্গোপাধ্যায়ের যে কল্পবিজ্ঞান রচনা মেঘচোর, সেই মেঘচোর বিষয়টা নিয়ে আজকের আলোচনা আমি শুরু করব। তাহলে আজকের পাঠ হলো মেঘচোর। মেঘচোর রচয়িতা সুনীল গঙ্গোপাধ্যায়। এই সুনীল গঙ্গোপাধ্যায় আমাদের আধুনিক সাহিত্যিক। তিনি একাধারে ঔপন্যাসিক এবং কবি। তিনি কীর্তিবাস পত্রিকার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন। এই পত্রিকার প্রতিষ্ঠাতাও তিনি। তার প্রথম উপন্যাস হচ্ছে আত্মপ্রকাশ এবং প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে একা এবং কয়েকজন। তিনি প্রায় 200-রও বেশি গ্রন্থ রচনা করেছেন। আধুনিক পাঠকের কাছে তিনি সুপরিচিত একজন লেখক। আমরা দেখেছি উনি অনেক রচনায় নীল দৈনিক ছদ্মনামে লিখেছেন। এছাড়াও সনাতন পাঠক, নীল উপাধ্যায়, এই দুই ছদ্মনামেও ওনাকে লিখতে আমরা দেখেছি। যাই হোক, এই সুনীল গঙ্গোপাধ্যায় এই মেঘচোর রচনার মধ্য দিয়ে আমাদেরকে একটা মজাদার বৈজ্ঞানিক ভাবনার সঙ্গে সামিল করেছেন। ভাবনাটা কি? যে এই রচনায় যিনি মেঘচোর নামে পরিচিত তিনি হচ্ছেন পুরন্দর চৌধুরী। সারা বিশ্বে তিনি একজন মেঘ বিজ্ঞানী এবং তার পরিচিতি হচ্ছে মেঘচোর নামে। মেঘচোর নামে কেউ তাকে প্রশংসাও করে, আবার অনেকে তাকে নিন্দা করে। একবার আমেরিকার বোস্টন শহরে আবহাওয়াবিদদের নিয়ে একটা আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে পুরন্দর চৌধুরী আবহাওয়াবিদ হিসেবে উপস্থিত রয়েছেন আবহাওয়াবিদ কার্ক, আরো অন্যান্য জনেরা উপস্থিত রয়েছেন। সেখানে আলোচনা সভায় হঠাৎ করে কার্ক এই পুরন্দর চৌধুরীকে মেঘচোর বলে গালিগালাজ শুরু করে। পুরন্দর চৌধুরী তখন তার প্রতিবাদ জানায় এবং চিৎকার চেঁচামেচিতে হঠাৎ করে পুরন্দর চৌধুরী অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরল পুরন্দর চৌধুরীর, তিনি চোখ মেলে দেখছেন যে একজন সুস্ত্রী মেয়ে তার সেবা শুশ্রূষা করছে। তিনি তখন সেই সুস্ত্রী মেয়েটিকে পরিচয় জানতে চাইলেন। সেই মেয়েটি বললেন, আমার নাম হচ্ছে অসীমা, আমি আপনার ছোট ভাইয়ের মেয়ে। আমি বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিষয়ে গবেষণা করছি। কিন্তু পুরন্দর চৌধুরী তো আত্মীয় স্বজন বলতে কেউ ছিল না। পুরন্দর চৌধুরী অবাক হয়ে গেলেন। তিনি বললেন যে আমি তো বিয়েও করিনি, আমার স্ত্রীও নেই, আমার তো আত্মীয় স্বজন কেউ নেই। আর একজন ভাই ছিলেন বলে আমি জানতে পেরেছি, সে তো আজ থেকে 25 বছর আগে নিরুদ্দেশ হয়ে গেছে। অসীমা বলল, হ্যাঁ, আমার বাবা নিরুদ্দেশ হয়নি, তিনি দেশ থেকে এসে এদিক ওদিক ঘোরাঘুরি করে শেষমেশ আলাস্কায় বসবাস শুরু করেন আর এখানে এক এস্কিমো মেয়েকে বিবাহ করেন। আমার মা একজন এস্কিমোদের পরিবারের মেয়ে। পুরন্দর চৌধুরী তখন গর্বে আনন্দিত হলেন যে এই বিদেশে আমার রক্তের সম্পর্কের একজন রয়েছে। তখন সেই অসীমাকে নিয়ে পুরন্দর চৌধুরী কি করলেন, যে আজ তোমাকে আমি এক অদ্ভুত জিনিস দেখাবো, চলো। তখন এই বলে পুরন্দর চৌধুরী অসীমাকে নিয়ে রকেটে করে মহাকাশে যাত্রা করলেন। তারপর মহাকাশে গিয়ে আলাস্কার আকাশ
বাতাসে ঘোরাঘুরি করছেন আর আলাস্কার চারিদিকে সৌন্দর্য দেখাচ্ছে। হঠাৎ করে আলাস্কার যে চেম্বারলিন পর্বত, সেই পর্বতের আকাশে তিনি রকেট নিয়ে গেলেন এবং অসীমাকে বললেন, দেখছো এই যে পাহাড়টি, এর নাম কি? অসীমা তখন বললেন যে আলাস্কার এতদূর পর্যন্ত আমি কখনো আসিনি, তবে এই পর্বতটির নাম শুনেছি, এর নাম হচ্ছে মাউন্ট চেম্বারলিন। এর পাশেই রয়েছে লেক স্প্রেভার হ্রদ, যেটা সবসময় তুষারে ঢাকা থাকে, কুয়াশায় ঢাকা থাকে। পুরন্দর চৌধুরী বলছে যে দেখো, আজ আমাকে সবাই মেঘচোর করে গালিগালাজ করছে, আমি কি অন্যায় করেছি? আমি একবার কি করেছিলাম না, সাইবেরিয়া থেকে মেঘকে নিয়ে গিয়ে আমি সাহারা মরুভূমির বুকে 1 মাসে প্রায় 100 ইঞ্চি বৃষ্টিপাত ঘটিয়েছিলাম। এতে অন্যায় কি? সাইবেরিয়ার কিছুটা বৃষ্টি যদি কম হয় হোক, সাহারায় যদি বৃষ্টি হয় সেটা তো ভালো, কিন্তু মানুষ সেটা ভালোভাবে নিল না। আর ওই যে কার্পভ, যে আমাকে কিনা গালিগালাজ করছে মেঘচোর বলে, আমি ওকে জব্দ করবো। জব্দটা কিরকম দেখো, এই যে লেক স্প্রেভার দেখছো, এই লেক স্প্রেভারের জলকে আমি মেঘে পরিণত করে ওর দেশে বৃষ্টিপাত ঘটিয়ে দেব। তারপর অসীমা তখন এই পুরন্দর চৌধুরীকে বলল, আচ্ছা তুমি যদি এইভাবে একটা জায়গার জলকে শুষে সেটা মেঘে পরিণত করো, অন্য দেশে বৃষ্টিপাত ঘটাও, তাহলে তো অনেক সমস্যা দেখা দিবে। তাহলে যেখানকার জলকে তুমি মেঘে পরিণত করবে সেখানে বৃষ্টিপাত কমে যাবে, তো অনেক ঝামেলা দেখা দিবে। তবে কি করা যায়? তারপর আমরা দেখলাম পুরন্দর চৌধুরী অসীমাকে এই মেঘ বিষয়ে নানান কথা জানালো। সে বলল যে দেখো, এই পৃথিবীতে প্রায় তোমার 95,000 কিউবিক মাইল বৃষ্টিপাত মেঘ তৈরি হয়। সেই মেঘের 80% কোথায় হয়? বৃষ্টিটা সমুদ্রে চলে যায়, আর 15% যেটা বৃষ্টি ভূভাগে পড়ে সেটাই মানুষ ব্যবহার করে। কিন্তু দিনকে দিন পৃথিবীতে যে হারে মানুষ বেড়ে যাচ্ছে, তাদের বৃষ্টি, এই সামান্য যদি বৃষ্টি হয় তাহলে সমস্যা দেখা দেবে। তারপর আমরা বলতে দেখলাম যে একটা সময় এই পৃথিবীতে তুষার যুগ নেমে এসেছিল, আজ থেকে প্রায় 10 লক্ষ বছর আগে। তখন উত্তর আমেরিকায় তাপমাত্রা হঠাৎ করে 3-4 ডিগ্রি কমে যায়, আর তাতেই পুরো আমেরিকা বরফে ঢেকে যায়। আর তারপর তাপমাত্রা যখন আস্তে আস্তে বাড়তে থাকলো, সেই বরফ গলে যায়, আর এই মাউন্ট চেম্বারলিন পর্বতের বরফ গলে এই লেক স্প্রেভার হ্রদের সৃষ্টি হয়। তবে সেই তুষার যুগকে যেমন তাপমাত্রা বৃদ্ধির ফলে বরফ গলে জলে পরিণত হলো, ঠিক তেমনি যদি এই বরফের তাপমাত্রাকে বাড়ানো যায় তাহলে সেটা জলে পরিণত হবে এবং সেটা আবার বাষ্পীভূত হয়ে সেটা মেঘে পরিণত হবে। যেমন করে ধরো, আজকে বিভিন্ন দেশ অ্যাটম বোম বানাচ্ছে, হাইড্রোজেন বোমা বানাচ্ছে। এই শক্তিধর দেশগুলি যদি এই অ্যাটম বোম বা হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায়, তাহলে পৃথিবীর তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যাবে, বলতে গেলে পৃথিবীটা অনেকটাই ঝলসে পুড়ে যাবে। আমি তোমাকে যে অদ্ভুত জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কি, দেখো এই যে লেক স্প্রেভার দেখছো, এটা আমি দেখছি বর্তমানে যে হারে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে, তাতে আগামী 10,000 বছরের মধ্যেই এই হ্রদটা প্রায় শুকিয়ে যাবে। কিন্তু আমি 10,000 বছর তো বাঁচবো না, কিন্তু আমি বর্তমানেই তাকে শুকিয়ে দিয়ে পৃথিবী খ্যাত একজন বিজ্ঞানীর তকমা নেব। অসীমা বলল সেটা কিভাবে? তখন তিনি কি করলেন, তার রকেটের যে জায়গায় বসেছিলেন তার নিচে ছিল একটা বাক্স, সেই বাক্স থেকে একটি ফুটবলের মতো বিভিন্ন ধাতুর সংমিশ্রণে তৈরি একটা অ্যালয় বা বল তিনি বের করে দেখালেন। তিনি বললেন এটা মার্কারির সঙ্গে 11 রকম ধাতুর সংমিশ্রণ ঘটিয়ে এই গোলকটিকে তৈরি করা হয়েছে। এটাকে এয়ার টাইট অবস্থা, অর্থাৎ বায়ু প্রতিরোধক অবস্থায় রাখতে হয়। যখনই এটা বায়ুর সংস্পর্শে আসে, জলের স্পর্শ পায়, তখন এতে আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পায়। তুমি দেখো এটা আস্তে আস্তে গরম হচ্ছে। অসীমা তখন হাতে নিয়ে দেখলো সত্যি সেই অ্যালয়টা তাপমাত্রা অনেকটাই। তারপর পুরন্দর চৌধুরী অসীমাকে বলল, এটা যদি লেক স্প্রেভারে প্রায় 5 মিনিট যদি রেখে দিই তাহলে তাপমাত্রা অনেক গুণ বেড়ে যাবে এবং ওই জল বাষ্পে পরিণত হয়ে মেঘে পরিণত হবে। তখন অসীমা বলল যে তুমি 95,000 কিউবিক মাইল মেঘকে নিয়ে করবে কি, কত মেঘ? তখন পুরন্দর চৌধুরী বলল, এই মেঘকে নিয়ে আমি দেশে দেশে ঘুরে বেড়াবো। অসীমা তখন হেসে বলল
তাহলে তো তুমি একজন ফেরিওয়ালার মতো মেঘ নাও বলে দেশে দেশে ঘুরে বেড়াবে। তখন পুরন্দর চৌধুরী বলল, ব্যাপারটা তাই, দেখো মজাটা কি করে করতে পারি। আমি এখনই এটাকে এই লেকসেভারে ফেলে দেব এবং সেটাকে মেঘে পরিণত করে দেব। আমি 10,000 বছর পরে ওই হ্রদের শুকনো অবস্থা দেখতে পাবো না, কিন্তু এখন যদি এই হ্রদটাকে আমি শুকিয়ে দিই তাহলে কি হবে, একজন সেরা পৃথিবী খ্যাত বিজ্ঞানী হয়ে যাব। আর ওই যে কার্পো আমাকে লেকচার করে গালিগালাজ করে, ওর কে আমি দেখে দেব আমি কত বড় বিজ্ঞানী, আমার কত বড় খ্যাতি। অসীমা তখন মনে মনে ভাবলো এবং বলল যে তুমি সামান্য কার্পকে শাস্তি দেওয়ার জন্য এই পৃথিবীর এত বড় ক্ষতি করবে, আমি কোনোদিনই হতে দেব না। সঙ্গে সঙ্গে অসীমা তার পকেট থেকে পিস্তল বের করে পুরন্দর চৌধুরীর কপালে ধরল। পুরন্দর চৌধুরী ভয় পেয়ে গেল, তুমি এরকম করছো কেন? তখন বলল পুরন্দর চৌধুরী যে তুমি আমাকে মেরে ফেললেও আমি এই পৃথিবীর খ্যাতি, এই কীর্তি রেখে যেতে চাই। এই লেকসেভারকে শুকিয়ে আমি তাকে মেঘে পরিণত করব এবং সেই মেঘ আমি দেশে দেশে নিয়ে করব। অসীমা তখন বলল, তুমি কোনো মতেই সেটা পারবে না, আমি কোনো মতেই হতে দেব না, কারণ এই বিশ্ব প্রকৃতি ধ্বংসের মুখে যা, আমি সেটা চাই না। তখন পুরন্দর চৌধুরী জোর করে রকেটের জানালা খুলে সেই অ্যালয়টাকে লেকসেভারে ফেলার চেষ্টা করে। অসীমা তখন বলল, কোনো মতেই তুমি রকেটের জানালা খুলতে পারবে না, তবে হ্যাঁ তুমি সেটাকে এই ভালভের ভিতরে, রকেটের ভালভের ভিতরে ফেলতে পারো। কিন্তু পুরন্দর চৌধুরী বলল যে সে তো কোনো কাজেই লাগবে না। অসীমা তখন বলল, হ্যাঁ ভালভের ভিতরে যদি ফেলো তাহলে সেটা গড়িয়ে এই মহা শূন্যের মধ্যে ভাসতে থাকবে। পুরন্দর চৌধুরী হতবাক হয়ে গেল, সে কি করে হয়? তখন আমাদের অসীমা বলল যে আমি শুধু ইতিহাস বিষয়ে গবেষক নয়, কম্পিউটারে যথেষ্ট আমার জ্ঞান আছে, কারণ আমি আগে থেকেই এই রকেটের কম্পিউটারের প্রোগ্রামকে ক্যাপচার করে রেখেছিলাম। এখন আমাদের রকেট অনেকটা আকাশে উঠে এসেছে, এখান থেকে যদি অ্যালয়টা তুমি ছুড়ে ফেলো সেটা মহাশূন্যেই ভাসতে থাকবে। এই বলে আমরা দেখলাম পুরন্দর চৌধুরী তখন হা করে হতবাক হয়ে গেল, এ তুমি কি করলে? আর অসীমা তখন বলল যে বেশি তুমি চেঁচামেচি করো না। আর তখন তাকে জানিয়ে দিল যে ওই তাহলে কোনদিন আর জলের ছোঁয়া পাবে না এই বলটা যদি মহাকাশে থেকে যায়। যাই হোক, তুমি মহাকাশেই বলটাকে ছুড়ে দাও, পৃথিবীর জল যেমন আছে তেমনই থাকুক। তাহলে অদ্ভুত রচনা আমরা দেখলাম। জি, এই রচনার মাধ্যমে তাহলে আমরা কি পেলাম, যে বিজ্ঞানীদের নিজস্ব বাড়বাড়ন্তি আমাদেরকে একদিন ধ্বংসের মুখে ফেলে দেবে। পুরন্দর চৌধুরী সে চাইছে এই লেকসেভারের জলকে বরফে মেঘে পরিণত করে সেই মেঘকে দেশ বিদেশে বিতরণ করে বেড়াবে। বাস্তবিক যদি সেটা কখনো ঘটে, এরকম ঘটনা, তাহলে আমরা দেখতে পাবো শক্তিধর রাষ্ট্রগুলো কিভাবে তারা এইভাবে মেঘগুলোকে তারা নিজেদের আয়ত্তে রাখবে, তারা নিজেরা সেগুলো নিয়ে কি করবে, বাজার শুরু করবে। স্বাভাবিকভাবে যে অসহায় দেশ বা দরিদ্র দেশ, যারা শক্তির দিক থেকে কম বলিয়ান, তারা কি হবে, এই বৃষ্টির হাত থেকে চিরকালের মতো বঞ্চিত হবে আর তাদের দেশগুলো মরুভূমি পরিণত হবে। এই ধরনের কল্পনা করা হচ্ছে, সেই ভাবনাটা সুন্দরভাবে তুলে ধরা হচ্ছে। আর আমরা পুরন্দরকে দেখলাম যে নিজের খ্যাতির জন্য কিভাবে সে পৃথিবীর ক্ষতি করতে চলেছে। আর প্রকৃতি প্রাণ আমরা অসীমাকে দেখলাম, সে ছলে বলে কৌশলে এই পুরন্দরকে কবজায় এনে সে পৃথিবীর জলকে এবং বিশ্ব প্রকৃতিকে রক্ষা করল। খুব সুন্দর রচনা নয়? হ্যাঁ, খুব সুন্দর রচনা। যেহেতু রচনাটা অনেক বড়, তাই আমি নিজে পাঠ করছি না। খুব সহজ একটা রচনা, তোমরা ধরে ধরে পড়ো। আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে সেটা বারবার পড়ো, না হলে সেটা আমাকে জানাবে, আমি ক্লিয়ার করবো। এই রচনার উপরে যে প্রশ্নগুলো হয়ে থাকে সেই প্রশ্নগুলো তোমাদের বইয়ের 11 নম্বরে রয়েছে। 11 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে, একটি দুটি বাক্যে উত্তর দাও। সেই 11 নম্বরে রয়েছে তোমার প্রায় 30টা কোশ্চেন। এই 30টা কোশ্চেন তোমরা বইটাকে সুন্দরভাবে পড়ো
যে কোশ্চেনগুলো রয়েছে 11 নম্বর দাগে সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই, কেমন? তোমরা ভালো করে একটু পড়ে এই জায়গাটা দেখে নিবি। দেখো, প্রথম কোশ্চেনটা আছে, মেঘচোরের মতো তোমার পড়া দু একটি কল্পবিজ্ঞানের গল্পের নাম। এই মেঘচোরের মতো একটা কল্পবিজ্ঞান আমরা ক্লাস 9 শ্রেণীর বইয়ে আছে, সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা ওম যাত্রীর ডায়েরি, যেখানে তোমার মঙ্গল গ্রহে যাত্রা এবং সেখানে প্রাণীদের অস্তিত্ব সন্ধান ইত্যাদি বিষয়ে রচনা হয়েছে। খুব সুন্দর রচনা, সেটা একটা কল্পবিজ্ঞান রচনা। রচনাটার নাম কি বললাম? ওম যাত্রীর ডায়েরি, রচয়িতা সত্যজিৎ রায়। দ্বিতীয় প্রশ্ন দেখো, এই গল্পে কজন চরিত্র, তাদের নাম কি? এই গল্পে আমরা কজন চরিত্র পেলাম? এই গল্পে আমরা পেলাম মোট 3 জন চরিত্র, অসীমা, পুরন্দর চৌধুরী আর কি পেলাম? আর আমরা পেলাম সেটা হচ্ছে কার্পভ। তবে একটা বিষয় আমি তোমাদের জানাতে একটু ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে যে এই অসীমা যখন পুরন্দর চৌধুরীকে এই অ্যালয়টাকে লেক্সেভারে ফেলতে বাধা দিল, তখন পুরন্দর চৌধুরী অসীমাকে বলেছিল যে তুমি আমার প্রতি এরকম চাপলতা করছো কেন? তুমি তো আমার ভাইজি, আমার খ্যাতি করলে তোমারও তো সম্মান বাড়বে। তখন অসীমা এই পুরন্দরকে জানিয়েছিল যে আমি আপনার ভাইয়ের মেয়ে নয়, আমি হচ্ছি কার্পভের মেয়ে। তখন পুরন্দর চৌধুরী অথবা তখন তাকে পুরন্দর চৌধুরী কি বলেছিল? জোচ্চোর বলে তাকে ধিক্কার জানিয়েছিল। যাই হোক, অসীমার পরিচয়টা কিন্তু এই পুরন্দর চৌধুরীর ভাইয়ের মেয়ে নয়, যে মহাকাশ বিজ্ঞানের সঙ্গে আবহাওয়া বিজ্ঞানের সঙ্গে এই পুরন্দর চৌধুরী ঝগড়া করতে গিয়ে অজ্ঞান হয়ে গেছিল, সেই কার্পভের মেয়ে হচ্ছে অসীমা, যে অসীমা পুরো সত্যটা গোপন করে রেখেছিল এই পুরন্দর চৌধুরীর কাছে। দেখো, তাহলে এই গল্পে আমরা 3 জন চরিত্র পেলাম, কার্পভ, অসীমা আর পুরন্দর চৌধুরী। মেঘচোর কাকে বলা হয়েছে? মেঘচোর কাকে বলা হয়েছে? পুরন্দর চৌধুরীকে। পুরন্দরের সংক্ষিপ্ত পরিচয় দাও। পুরন্দর হচ্ছে একজন আবহাওয়া বিজ্ঞানী, অর্থাৎ মেঘ বিজ্ঞানী নামে যার নাম, আর ইদানিং তার পরিচয় হয়ে উঠেছে মেঘচোর। অসীমা সম্বন্ধে 2টি বাক্য বলো। অসীমা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিষয়ের গবেষক, কম্পিউটারে তার যথেষ্ট জ্ঞান রয়েছে, আর সে হচ্ছে কার্পভের মেয়ে। পুরন্দর কি সাংঘাতিক কাণ্ড করেছে? পুরন্দর সাংঘাতিক কাণ্ডটা করেছে, সে সাইবেরিয়া থেকে মেঘ নিয়ে এসে সাহারা মরুভূমির বুকে 1 মাসে 100 ইঞ্চির উপর বৃষ্টিপাত ঘটিয়েছে। রাষ্ট্রসংঘের বিভিন্ন দেশ কি দাবি তুলেছে? রাষ্ট্রসংঘের বিভিন্ন দেশ পুরন্দরের এই কার্যকলাপ দেখে তারা দাবি তুলেছিল যে এই মেঘের ব্যাপারে, বৃষ্টির ব্যাপারে একটা আইন বের করা উচিত। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আমেরিকায় অবস্থিত। পুরন্দরের মুখটা হাঁ হয়ে গেল কেন? যখন পুরন্দর কে অসীমা জানালো সে তার ভাইয়ের মেয়ে নয়, সে কার্পভের মেয়ে, তখন পুরন্দরের মুখটা হাঁ হয়ে গেছিল। জ্ঞান ফিরে পুরন্দর অবাক হয়েছিলেন কেন? জ্ঞান ফিরে পুরন্দর অবাক হয়েছিলেন কারণ তিনি দেখলেন এক অদ্ভুত সুন্দরী মেয়ে তার সেবায় নিযুক্ত আছে এবং সে বাংলাভাষী। 11 নম্বর কোশ্চেন দেখো, দিগ্বিজয় কে ছিল? আমরা বললাম যে পুরন্দর চৌধুরী জানিয়েছিল তার এক ভাই ছিল, যে তার নির্দেশ হয়েছিল, আমরা রচনায় পাবো, সেই ভাইয়ের নাম হচ্ছে দিগ্বিজয়। এই দিগ্বিজয় হচ্ছে পুরন্দর চৌধুরীর ছোট ভাই। গল্পের ঘটনা যখন ঘটছে তখন চরিত্রগুলি কোথায় ছিল? গল্পের ঘটনা যখন ঘটছে তখন আমরা অসীমা আর পুরন্দর চৌধুরীকে মহাকাশে রেখেছি, রকেটের মধ্যে। তারপর দেখো, ইগলুর পরিবর্তে সেখানে তখন কি দেখা যাচ্ছিল? আমরা দেখব যে আলাস্কায় রকেট থেকে যখন দেখছিল এই পুরন্দর চৌধুরী অসীমা, তখন ইগলু অর্থাৎ এই এস্কিমোদের যে বরফের ঘর সেগুলোকে ইগলু বলা হয়। এখন সেগুলো এয়ার কন্ডিশন ঘরে পরিণত হয়েছে, সেটা রকেট থেকেই অসীমা আর পুরন্দর চৌধুরী দেখেছিল। কেন বলা হয়েছে অসীমা ভূগোলও বেশ ভালো জানে? অসীমাকে যখন জানতে চেয়েছিল পুরন্দর চৌধুরী, আচ্ছা বলতো এই পাহাড়টির নাম কি? তখন অসীমা বলেছিল যে আলাস্কার এতদূর পর্যন্ত আমি আসিনি, তবে আমি নাম শুনেছি, এর নাম মাউন্ট কিম্বারলি, আর এর পাশে ঘেঁষে রয়েছে লেক্সেভার। ভূগোলের এই জ্ঞান দেখে এটা পুরন্দর চৌধুরী বলেছিল।
কে কোথা থেকে কোথায় নিয়ে গেছিল? ১৫ নম্বর প্রশ্ন দেখো, কে কোথা থেকে কোথায় নিয়ে গেছিল? পুরন্দর চৌধুরী সাইবেরিয়া থেকে সাহারায় নিয়ে গেছিল। দেখো ১৬ নম্বর প্রশ্ন হচ্ছে তুষার যুগ কাকে বলে? তুষার যুগ আজ থেকে ১০ লক্ষ বছর আগে এই পৃথিবীর তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি কমে গিয়েছিল। তখন উত্তর আমেরিকা প্রায় বরফে ঢেকে গিয়েছিল। সেই সময়টাকে বলা হচ্ছে তুষার যুগ। ১৭ নম্বর প্রশ্ন, পৃথিবী থেকে কত জল সারা বছর বাষ্প হয়ে মেঘে উড়ে যায়? পৃথিবী থেকে প্রায় ৯৫,০০০ কিউবিক মাইল জল বাষ্প হয়ে উড়ে যায়। মানুষের জন্য বেশি বৃষ্টি দরকার হয় কেন? কারণ মানুষ চাষবাস, তার শরীরে জলের ভারসাম্য রক্ষা ইত্যাদির জন্য বৃষ্টি দরকার হয়। আর ইদানিং পৃথিবী জুড়ে জনসংখ্যা বাড়ছে, তাই জলের পরিমাণ বেশি হওয়া দরকার, তাই বৃষ্টিরও দরকার বেশি হয়ে পড়েছে। দেখো ১৯ নম্বর প্রশ্ন, আটলান্টিস কি? এই আটলান্টিসের পরিচয় আমরা পাবো এই রচনায়। আটলান্টিস আসলে একটা কাল্পনিক দ্বীপ। এখনো পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা একে আবিষ্কার করতে পারেনি, তবে কল্পনা করা হয় এটা আটলান্টিক মহাসাগরে অবস্থিত। তবে এই রচনায় আমরা পুরন্দরের মত অনুযায়ী পাবো যে এই আটলান্টিস নাকি লেক সেভারের জলের নিচে আছে, লুকিয়ে আছে। পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান কোথায়? এই যে উত্তরটাই দেখো, দ্বিতীয় প্রশ্নের উত্তরটা যেটা ২ নম্বর প্রশ্ন, পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান কোথায়? তাহলে পুরন্দরের মতে আটলান্টিসের অবস্থান হচ্ছে লেক সেভারের জলের তলে। সাইবেরিয়া কোথায়? সাইবেরিয়া আমরা জানি রাশিয়ার উত্তরে অবস্থিত। কোথায়? রাশিয়ার উত্তরে। অসীমা কেন পুরন্দরকে প্রিয়লা বলে ব্যঙ্গ করেছে? যখন অসীমা বলেছিল, আচ্ছা আটলান্টিস এই সাইবেরিয়া তোমার লেক সেভারের এত জলকে যে আপনি মেঘে পরিণত করবে, তারপর এত মেঘ নিয়ে আপনি কি করবেন? তখন সে বলেছিল দেশে দেশে ঘুরবো। তখন অসীমা বলেছিল তাহলে তুমি তো ফেরিওয়ালা। অ্যালয় কি? অ্যালয় হচ্ছে মার্কারি। মার্কারি মানে কি বলতো? পারদ। পারদ একটা ধাতু। সেই ধাতুর সঙ্গে 11টি ধাতু অন্যান্য ধাতু সংমিশ্রণ ঘটিয়ে যে ধাতু সম্পদটি তৈরি করা হয়েছিল সেটাই হচ্ছে অ্যালয়। ২৪ নম্বর কোশ্চেন দেখো, পুরন্দরের তৈরি গোলকটিতে আছে এমন কোন ধাতুর নাম বলবে? বিজ্ঞানী তুমি এটা বলবো। কোনটা? মার্কারি। তাহলে পুরন্দরের তৈরি এই অ্যালয়টিতে যে একটা ধাতুর পরিচয় রচনায় দেওয়া আছে সেটা হচ্ছে মার্কারি। ২৫ নম্বর প্রশ্ন দেখো, পুরন্দরের তৈরি গোলকটি এয়ারটাইট রাখতে হয় কেন? কারণ এটা বাতাসের সংস্পর্শে গেলে সেটা জলীয় বাষ্প ছোঁয়া পেলেই সেটা আস্তে আস্তে তাপমাত্রা বেড়ে সেটাকে এয়ারটাইট অবস্থায় রাখতে হয়। ২৬ নম্বর প্রশ্ন, প্রকৃতিকে ধ্বংস করা একটা অপরাধ। কে কাকে এই কথা বলেছে? অসীমা পুরন্দর চৌধুরীকে এই কথা বলেছে। অসীমার প্রকৃত পরিচয় কি? অসীমার প্রকৃত পরিচয় হচ্ছে সে কার্পবের মেয়ে। তাহলে আমরা বুড়ো হয়ে যাব। কে কাকে কেন কথা বলেছে? আমরা দেখেছি যখন পুরন্দর চৌধুরী অ্যালয়টাকে রকেটের জানালা খুলে বাইরে ফেলতে চেয়েছে, তখন অসীমা বলেছিল যে তুমি যদি জানালা খুলো তাহলে এই মুহূর্তে রকেটটা পুরো ধ্বংস হয়ে যাবে, আমরা পুরোটাই উড়িয়ে যাব রকেট এবং আমরাও কেউই থাকবো না। অসীমার বিশেষ আগ্রহ কোন বিষয়ে? ২৯ নম্বর প্রশ্ন হচ্ছে অসীমার বিশেষ আগ্রহ কোন বিষয়ে? আমি বলেছিলাম যে ইতিহাসের গবেষক, কিন্তু কম্পিউটার বিষয়ে তার বিশেষ আগ্রহ ছিল। তারপর দেখো, পৃথিবীর জল যেমন আছে তেমনই থাকুক। কে কখন এই কথা বলেছে? যখন অ্যালয়টিকে মহাশূন্যে রকেটের ভাল্ব দিয়ে ছেড়ে দেওয়া হলো, তখন সেটা মহাশূন্যে ভাসতে থাকবে, সেটা আর লেক সেভারে পড়বে না। এই ভাবনায় পুরন্দর চৌধুরীর মুখটা হাঁ হয়ে যায়। তখন অসীমা পুরন্দর চৌধুরীকে জানিয়ে দেয় পৃথিবীর জল যেমন আছে তেমনই থাকুক। অর্থাৎ পৃথিবীর জলের অপচয় বা পৃথিবীর জলকে নষ্ট করে গোটা প্রকৃতির ক্ষতি আমি করতে দেব না। অর্থাৎ এই লেক সেভারের জল সুরক্ষিত অবস্থায় থাক, এই কথাটা জানিয়েছিল একদম রচনার শেষ লাইনে পুরন্দর চৌধুরীকে অসীমা। তাহলে তোমরা 11 দাগে পুরো 30 খানা কোশ্চেন যেটা রয়েছে সেই কোশ্চেন গুলো তোমরা এক এক করে খাতায় টুকে সেগুলো করে নিও। ঠিক আছে? আর আমি উত্তরগুলো আলোচনা করে দিলাম। আশা করছি রচনাটাকে ভালো করে পড়লে এরপর তোমাদের আর সমস্যা থাকার কথা না। ঠিক আছে? তোমরা মন দিয়ে রচনাটাকে পড়ো। খুব সহজ রচনা, একদম ভয় পাওয়ার কিছু নেই। আর এই প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরাই এরপর পারবে।
ঠিক আছে, প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই।